শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। গুলশানে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়, এটাই ছিল। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংবিধানের ব্যাপারে সালাউদ্দিন সাহেব উত্তর দেবেন। ইলেকশনের ব্যাপারে যে অস্পষ্টতার কথা আপনারা বলছেন, আপনাদের মানে মোটা দাগে কথাটা কি যে ইলেকশন কবে চান? আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। যৌক্তিক তো মনে হয়নি, জানেন তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি এটাতে। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। গুলশানে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার বক্তব্যই শুনছিলাম। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা মাঠের বর্তমান চিত্র কেমন দেখছেন এবং কি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা তবলিগ জামাতের যে সংঘর্ষে যে এখানে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে নাকি 3 জন নিহত হওয়ার পর থেকে কিন্তু এখানে আপনার একটি থমথমে অবস্থা সারাদিন কালকে বিরাজ করছে। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে মাঠ এবং মাঠের চারদিকে কিন্তু আপনার নিরাপত্তার একটি বলয় তৈরি করা রাখা হয়েছে এবং মাঠের প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং সড়কও আমরা সেনা সদস্যদের দেখেছি যে কঠোর নিরাপত্তা জোরদারের পক্ষে কাজ করছেন এবং যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এর জন্য কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং সাদা পোশাক ও গোয়েন্দা সংস্থার লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু মাঠ এবং মাঠ আশপাশের এলাকা এখন ঘিরে রেখেছেন। তবে মাঠে কোনো মুসল্লিদের আমরা দেখতে পাইনি, মাঠ কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা পড়ে রয়েছে এবং তারা কিন্তু সরকারের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মোতাবেক কিন্তু তারা মাঠ ছেড়ে চলে গেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি যে বিশাল যে মাঠ রয়েছে সম্পূর্ণ কিন্তু ফাঁকা রয়েছে। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে যে ডিসি রয়েছেন উনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি 144 ধারা কথা যেটা সেটা বলেছেন যে এখানে মাঠ থেকে কিন্তু সবাই চলে গেছেন এবং যেখানে যে হত্যাযোগ্য যে ঘটনা, দুই পক্ষের সাথে যে সংঘর্ষে যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে 3 জন মারা গেছে, সেটি মানে সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের কাউকে ছাড় দেওয়া হবে না, এরকমটাই কিন্তু বলেছেন। দোষীরা অবশ্যই সাজা পাবে। তবে আপনি জানেন যে এই গত কয়েক বছর ধরেই কিন্তু আপনার এই ইজতেমা দুই পক্ষের যে একটি সংঘর্ষ সেটি কিন্তু লেগেই রয়েছে। এই কারণে কিন্তু এই বিশ্ব ইজতেমা দুটি ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু আজকে মানে সকাল থেকেই আমরা এই এলাকায় দেখতে পেয়েছি যে আপনার এখানে কিন্তু পুলিশ সজাগ দৃষ্টি রেখেছেন এবং পুলিশের যে লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত হাতেই অবস্থান করছেন এবং
পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আপনার যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি বলয় তৈরি করে রেখেছেন এবং প্রতিটি গেটে গেটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে তাদের শক্ত অবস্থান তৈরি করছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এই মাঠে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এখানে কিছু মুসল্লিরা কিন্তু অবস্থান করছেন, তাদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা কিসের কারণে কিসের জন্য তারা এক পক্ষকে বের করে দেওয়া হয়েছে, আপনারা অবস্থান করছেন। তো তারা যেটা জানিয়েছে যে সরকার থেকে তাদের নির্দেশনা দিয়েছে যেখানে গুরুত্বপূর্ণ যে মালসামানা রয়েছে এসএমআর, সেই মালসামানা দেখভালের দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, এর জন্যই কিন্তু তারা অবস্থান করছেন। এছাড়া কিন্তু আমরা সকাল থেকে আমি মাঠে আছি, এখানে কিন্তু পুলিশ ছাড়া কাউকে আমরা দেখতে পাইনি এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর মধ্যেও কিন্তু সাধারণ মানুষ এবং যান চলাচল কিন্তু শিথিল রাখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে। আপনি জানেন যে এই সড়কটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, জনসাধারণ কিন্তু কামারপাড়া হয়ে আব্দুল্লাহপুর হয়ে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এই সড়কটি কিন্তু সম্পূর্ণই বন্ধ রাখা হয়েছে। তো আপনি জানেন যে কালকে যে ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে অবস্থা কিন্তু আপনার এই ইজতেমার মাঠের যে অবস্থা সেটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। তো আমি আপনার এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন সব জায়গায় কিন্তু এখন মানুষের মধ্যে যে একটি আতঙ্ক সেটা কাটিয়ে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা তাদের যে দিয়াবাড়ি একটা মার্কাস রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অনেকে চলে গেছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে ইজতেমা ময়দানে কিন্তু এখন সম্পূর্ণটা পুলিশের বলতে গেলে সম্পূর্ণটা কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান করছেন। আপনি জানেন যে এখানে বিজেপি কিন্তু এই যাতে সংঘর্ষ বড় না হতে পারে এর জন্য কিন্তু 4 প্লাটুন বিজেপি নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে। এছাড়া যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশের যে নজরদারি সেটা কিন্তু চোখে পড়ার মতোই। কিন্তু এভাবেই কিন্তু গাজীপুরের আমরা দেখেছি যে বিদেশি যে খিত্তা রয়েছে সেটা প্রবেশ মুখ কিন্তু এখানে সকাল থেকেই বিভিন্ন সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে সেই বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অবস্থান করছেন। তো গাজীপুর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। ইজতেমা প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম। বগুড়া ও কুষ্টিয়ায় সরকারি নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান ও চাল দিতে আগ্রহ নেই কৃষক ও মালিকদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায় এবং নাহিদ হাসান তিতাস। প্রথমেই চলে যাব বগুড়ায় সঞ্জুর কাছে। সঞ্জু, ধান চালের দাম নিয়ে কি বলছেন কৃষকরা এবং খাদ্য সংগ্রহের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ইরশাদ, গেল নভেম্বরে কিন্তু সারা দেশে শুরু হয়েছে একযোগে আমন ধান, সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহ অভিযান। যে অভিযানটি কিন্তু আগামী 3 মাস চলবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, গেল 17 নভেম্বর থেকে শুরু হওয়া এই খাদ্য বিভাগের এই ধান চাল সংগ্রহ অভিযানে 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বগুড়ার 10টি উপজেলায় 1 মেট্রিক টন ধানও কিন্তু সংগ্রহ হয়নি। বাকি যে 2টি উপজেলা রয়েছে বগুড়া সদর, সেখানে উদ্বোধনের দিন মাত্র 3 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছিল এবং সারিয়াকান্দি উপজেলায় সংগ্রহ হয়েছিল 51 মেট্রিক টন। যেখানে 3 মাসে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 12,610 মেট্রিক টন, সেইখানে এখন পর্যন্ত সংগ্রহের যে পরিসংখ্যান বলছে সেটি বলছে যে মাত্র সংগ্রহ হয়েছে 0.34%। খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছে যে কৃষকরা আসলে এবার যে সরকার যে চাল ধানের দাম যেটি নির্ধারণ করেছে 33 টাকা করে এবং বাইরে খোলা বাজারে তারা কিন্তু এর থেকে মন প্রতি 150 থেকে 200 টাকা বেশি পাচ্ছে, যে কারণে কৃষকদের মাঝে কিন্তু একটি অনীহা দেখা যাচ্ছে। তারা সরকারি খাদ্য গুদামে ধান দিতে চাচ্ছে না। শুধু তাই না, এবার কিন্তু বগুড়ায় সিদ্ধ চালের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,284 মেট্রিক টন। এই চালের জন্য কিন্তু চুক্তি রয়েছে যে বগুড়ায় যে মিলগুলো রয়েছে সেই মিল থেকেই 25,701 মেট্রিক
মেট্রিক টন সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ হবে, কিন্তু ধানের দাম বেশি থাকার কারণে মিল মালিকরাও কিন্তু এখন হিমশিম খাচ্ছে গুদামগুলোতে সিদ্ধ চাল পৌঁছানোর জন্য। তবে খাদ্য বিভাগ যেটি বলছে যে যেহেতু সিদ্ধ চাল এবং আতপ চালের বিষয়ে তারা চুক্তিবদ্ধ, তারা দাম কম বেশি সেটি কোনো বিষয় না, তারা চাল দিতে কিন্তু বাধ্য। তবে এখন পর্যন্ত ধান সংগ্রহ যে তলানিতে থেকেছে, আসলে শেষ পর্যন্ত কি হবে এটি কিন্তু বলতে পারছে না কেউ। আমি একটু সরাসরি কথা বলবো বগুড়া খাদ্য গুদামের সাব ইন্সপেক্টরের সাথে। আসলে এই বছর এখন পর্যন্ত ধান কেন আসছে না, কৃষকদের অনিয়া কেন? আমরা বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয়ের নেতৃত্বে কাজ করেছি, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাজারে কৃষকদের সাথে সরাসরি কথা বলেছি। তাদের যে ধান দেওয়ার একটা অতীতে আগ্রহ ছিল, কেন তারা হারিয়ে ফেললো এই বিষয়ে তাদের সাথে কথা বলে যদি জানতে পেরেছি, বাজারে ফরিয়ারা, বিভিন্ন ফরিয়ার মিলার থেকে যারা ধান সংগ্রহ করে তারা উচ্চ মূল্যে এবার ধান সংগ্রহ করছে। এবং আরেকটা বিষয় তারা বললো, যেটা হলো তাদের বাড়ি থেকে আমাদের খাদ্য গুদাম পর্যন্ত পৌঁছানো যে পরিবহন ব্যয়, এটাকে তারা বাড়তি হিসেবে মনে করছে। এইসব কারণে তারা এবারে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছে। ধন্যবাদ আপনাকে। ইরশাদ, আপনি শুনছিলেন আসলে খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন যে এর আগেও কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, তারা আশাবাদী শেষ সময়ের মাঝেও তারা যে কোনো মূল্যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা তারা পূরণ করবে। এই বিষয়ে আরো খবর জানবো, আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। সঞ্জু, আসলে বগুড়ার মতো কুষ্টিয়ায় 17ই নভেম্বর থেকে কিন্তু সরকারিভাবে যে ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি, ধান চাল সংগ্রহের যে এই মৌসুমে যে অভিযান সেটি কিন্তু একেবারে ধীর গতি, কারণ কৃষকরা ধান দিতে আগ্রহ প্রকাশ করছে না। কারণ খাদ্য গুদামের চেয়ে কিন্তু যে বাইরের বাজারে অর্থাৎ খোলা বাজারগুলোতে কিন্তু ধানের দাম বেশি এবং চালের দামও বেশি। তার কারণে কিন্তু আসলে মিল মালিক এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই ধান চাল দিতে অনাগ্রহ প্রকাশ করছেন। আমার সাথে কুষ্টিয়া সদর খাদ্য গুদামের একজন কর্মকর্তা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে এবছর মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা দেখতেছি ধীর গতি, আসলে কারণ কি এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আসলে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে কৃষক সাধারণত গুদামে ধান দিতে অনাগ্রহ প্রকাশ করছে। আর কুষ্টিয়া বৃহত্তর চালের মোকাম ধানের থেকে, তো চালের বাজারও মানে বর্তমান যে প্রেক্ষাপট, সরকার যে দাম ধরেছে তার থেকে বাজার মূল্য বেশি হওয়ার কারণে মিলারদেরও ভিতরে আগ্রহটা কম। তারপরও আমরা গতকাল আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যার সহ আমরা ডিসি স্যারের নেতৃত্বে মিল মালিকদের কালকে তাদেরকে ডেকেছি যে সার্বিক বিষয়ে তারা সরকারের এই চাল এবং আমরা অনেক জেলার থেকে আমাদের সংগ্রহের লক্ষ্যমাত্রা পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি, প্রায় 25% অলরেডি আমরা সংগ্রহ করে ফেলেছি চাল। আর বাইরের যে চালের যে বাজার, সে বাজারও তারা বলেছে যে তারা 72 টাকা মিল গেট রেট বেচতো, সেখান থেকে তারা 1 টাকা কমায় 71 টাকা রেট দিবে। যেমনটি আসলে শুনছিলেন, আসলে কুষ্টিয়া খাদ্য বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন যে বাজারে কিন্তু ধানের দাম খোলা বাজারে বেশি এবং চালের দামও কিন্তু খোলা বাজারে বেশি, যার কারণে কিন্তু কৃষক এবং যারা মিল মালিক রয়েছে তারা কিন্তু খাদ্য গুদামে চাল দিতে পারছেন না। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ার যে খাদ্য গুদামে এখানে ধান চালের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার কিন্তু 25% মতো সংগ্রহ করা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আমন মৌসুমে এবছর কুষ্টিয়ায় কিন্তু চাল সংগ্রহ করা হবে 19,700 মেট্রিক টন এবং ধান সংগ্রহ করা হবে 6,700 মেট্রিক টন। এখন পর্যন্ত 25% ধান এবং চাল সংগ্রহের যে অভিযান সেটা লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আশা করা যায় যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত যে অভিযান চলবে সে তার মধ্যে কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে এই যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা পূরণের জন্য। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। বগুড়া কুষ্টিয়া থেকে ধান চালের দাম নিয়ে কৃষকদের বক্তব্য এবং খাদ্য সংগ্রহের সার্বিক চিত্র নিয়ে বলছিলেন সহকর্মী সঞ্জু রায় এবং নাহিদ হাসান তিতাস। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী দোসরদের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে কোর্ট ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো কি কি আসলে এবং তাদের আন্দোলনে যেতে কেন হলো জানাবেন সব মিলিয়ে।
ইসরাত, আপনাকে বলি আমি যে সকাল 10:30টার সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এখন বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে কিন্তু তারা অবস্থান করছে। তাদের দাবি দাওয়াগুলো হচ্ছে বিগত বেশ কিছুদিনের মধ্যে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের যারা দোষী ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, তাদের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সহ একাধিক মামলা কিন্তু এই কোর্টে চলমান রয়েছে। তারপরে কিন্তু পুলিশ যখন আইনের কাছে সোপর্দ করেছে, কোর্ট কিন্তু 1 দিন বা 2 দিনের ব্যবধানে কিন্তু তাদেরকে জামিন করে দিয়েছে, অর্থাৎ তাদেরকে মুক্ত করে দিয়েছে। এই বিষয়টি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ মেনে নিতে পারেনি, সাধারণ ছাত্ররা কিন্তু মেনে নিতে পারেনি। তারা অভিযোগ করছিলেন 24 ঘন্টার মধ্যেও কিন্তু বিস্ফোরক এবং হত্যা সহ বিভিন্ন মামলার আসামিদেরকে কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন দেওয়া হয়েছে এবং এই কোর্ট থেকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। তারা কিন্তু এরই প্রতিবাদে আজকে এই কোর্ট চত্বরে এসে কিন্তু তারা সমাবেশ করছে। ইসরাত, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন ছাত্র নেতা বক্তব্য দিচ্ছেন, আমরা একটু শুনতে চাই, বক্তব্য আমরা শোনাতে চাই। রাখছি না সংগ্রামী সহযোদ্ধা, আপনারা আরো দেখেছেন এই আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে, তারাও সেল্টারবাজি করছে। এই সেল্টারবাজি অতি শীঘ্র আপনারা বন্ধ করুন। ইসরাত, আপনি শুনছিলেন একজন ছাত্র নেতা এখানে বক্তব্য দিচ্ছেন, তিনি কিন্তু বিচারক সহ আওয়ামী লীগের যারা দোষী আছে তাদের বিচারের জন্য দ্রুত এবং যেন তাদেরকে জামিন দেওয়া যেন হয়, যারা ভুক্তভোগী ছিলেন তারা যেন ন্যায় বিচার পায়, সে বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। যে ইসরাত, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দাবি দেওয়া নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী দোসরদের সুষ্ঠু বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলছে, এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী তারেক রহমান। যশোর ও চট্টগ্রামে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং একে নাজিম। শুরুতেই যাব সাগরের কাছে। সাগর, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে ঠান্ডা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত রোগও বাড়ছে। আমরা যেমনটা দেখেছি যে আসলে শীত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত যে সমস্ত রোগী রয়েছে তাদের সংখ্যা কিন্তু বেড়েছে। এর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা কিন্তু বেশি। আমরা গত 24 ঘন্টায় যেমনটা জানতে পেরেছি যে আসলে আজকে সকালে আমরা হাসপাতালে তথ্য মতে নতুন ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 30 জন, যার অধিকাংশ শিশু, এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছেন প্রায় 2000 রোগী, যার অর্ধেকই রয়েছে শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ওষুধের কোনো সংকট নেই, তবে আমরা হাসপাতালে এসে যেমনটা জানতে পেরেছি যে আসলে শয্যা সংকুলনের কারণে কিন্তু চিকিৎসকদের একটু বিপাকে পড়তে হচ্ছে। হাসপাতালের একটু পরিসংখ্যানে দেখা গেছে যে গত বৃহস্পতিবার, গত সপ্তাহের যে পরিসংখ্যান রয়েছে এখন পর্যন্ত, সেই পরিসংখ্যানে 1859 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছিল 629 জন এবং শিশু ছিল কিন্তু 600 জন। শিশু বিভাগে 200 শিশুর ব্যবস্থাপত্র নিয়েছে অভিভাবকরা। তো আমরা এই বিষয়ে কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হানুর রশিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগ মিলিয়ে সব মিলিয়ে এই সময় ঠান্ডা, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়ার প্রকোপটা কিন্তু একটু বেড়েছে। এছাড়া অন্যান্য রোগ যেমন আপনার ব্রঙ্কোটাইটিস যাদের আছে, মানে শ্বাসকষ্ট যাদের আছে, এবং হার্টের পেশেন্টের কিন্তু এই সময়টা খুব ক্রিটিক্যাল অবস্থার কথা বলা হচ্ছে। তবে আমরা যশোরের অন্যান্য উপজেলাগুলোতে খবর নিয়েছি, সেখানের যে পরিস্থিতি, সেখানের হাসপাতালগুলোতেও কিন্তু যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে। আমরা জেলার স্বাস্থ্য বিভাগের আওতাধীন যে সমস্ত ক্লিনিক রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে সেখানে রোগীর সংখ্যা শীত বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু সেখানে আসলে ওষুধের আসলে তেমন কিন্তু কোনো সংকট নেই। সিভিল সার্জন মাহমুদুল হাসান আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামে আমাদের সহকর্মী নাজিম রয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি নাজিমের কাছে। শীতজনিত আসলে রোগ বাড়ছে, কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন যখন শীতের তীব্রতা বাড়ছে শুরু করেছিল চট্টগ্রামের হাসপাতালগুলোতে, কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা গতকালকে থেকে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখানে বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন।
আর নগরের চাইতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলার উপজেলাগুলোতে, কারণ জেলার মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, কর্ণফুলী, আনোয়ারা এইসব উপজেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা থাকায় কিন্তু সেখানে যারা শিশু থেকে বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ভিড় করছেন। আবার অধিকাংশই কিন্তু আমরা যেটি জেনেছি নিকটস্থ ফার্মেসি থেকে কিন্তু ওষুধ ক্রয় করে সারছেন। তবে গতকালকে যেটি দেখেছি এবং আজকে সকালে আমরা হাসপাতালে যে খোঁজটা নিয়েছি সেখানে যেটি চিকিৎসকরা বলছেন, যেসব শিশুরা ইতিমধ্যে হাসপাতালে আসছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, মানে ঠান্ডা ধরার পরপরই ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া লাগছে, এবং আবার অনেকে শরীরে পানি শূন্যতা বা রক্ত শূন্যতা এগুলো দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা বলছেন। চিকিৎসকরা যেটি বলছেন, বিকাল থেকে যখন ঠান্ডা আবহাওয়া শুরু হয় সেই কারণে মূলত শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি যারা বৃদ্ধ রয়েছেন, বৃদ্ধ অন্যান্য রোগের পাশাপাশি বৃদ্ধের মধ্যে শ্বাসকষ্ট এবং তাদের ফুসফুসের সমস্যা থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত দেখা দিচ্ছেন। আমরা সকালে শিশু ওয়ার্ডে গিয়ে যেটি দেখেছি অধিকাংশ শিশু কিন্তু শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্টের পাশাপাশি নিউমোনিয়া, জ্বর এগুলো কিন্তু রয়েছে। আর ঠান্ডা লাগার 1 বা 2 দিনের মধ্যে কিন্তু নিউমোনিয়ার যে পয়েন্ট বলা যায় সেটি কিন্তু অনেক বেশি বলছেন চিকিৎসকরা। কারণ চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে গড়ে যদি আমরা যে হিসাব দেখি সেই হিসাব হলে 30 থেকে 35 জন, আবার অনেকের ক্ষেত্রে 20 থেকে 25 জন পর্যন্ত রোগী কিন্তু আসছেন। কারণ নগরে শীতের তীব্রতা একটু কম হলেও কিন্তু জেলার আশপাশের উপজেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা বেশি, সেই জন্য কিন্তু অন্যান্য উপজেলা থেকে নগরের এই হাসপাতালে কিন্তু রোগী আসছেন। এতে করে আসলে হাসপাতালের চাপও বাড়ছে। এবং আমরা সিভিল সার্জন কাজগুলো থেকে যে খোঁজ পেয়েছি সেটি হচ্ছে যে শীতকালীন যে রোগ প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেই জন্য কিন্তু তাদের থেকে আগাম প্রস্তুতি তারা নিয়ে রাখেন। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থেকে শুরু করে রোগ প্রতিরোধের যেসব সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু হাসপাতালে পর্যাপ্ত রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তাদের হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তাদের যে প্রস্তুতি আগাম প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। শীতজনিত রোগ নিয়ে চমেক হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। যশোর ও চট্টগ্রামের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত ওষুধের পর্যাপ্ত রয়েছে রোগীদের সেবা দেওয়ার জন্য। মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর উপর নির্মিত পেচারকান্দা সেতুর সংস্কার কাজের মেয়াদ শেষ হলেও এখনো বাকি আছে 35%। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কাজ শেষ না হওয়ার কারণ কি আসলে এবং স্থানীয়রা পারাপারে বিকল্প কি ব্যবস্থা নিয়েছেন জানাবেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখুড়া ধুলুন্ডি সড়কের পেসারকান্দা বাজারের ব্রিজটি নির্মাণ করা হয় 2008 সালে। তো 2008 সালের পরে বন্যায় ব্রিজটির উত্তর পাশের অ্যাপ্রোচটি ভেঙে যায়, তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এই সড়কটিতে। তো এই সড়কটিতে 2023-24 অর্থ বছরের 2,57,17,000 টাকা ব্যয়ে ব্রিজটি পুনর্নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি পায় জামালপুর জেলার মিতু ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তো এই ঠিকাদার কাজ মেয়াদ 6 মাস পেরোলেও এখনো কাজের বাকি রয়েছে 35%। তো যে কারণে স্থানীয় জনগণ এবং এই সড়কে চলাচলরত জনগণ কিন্তু চরম ভোগান্তিতে পড়ে এবং এই ব্রিজ সেতুটিতে কিন্তু মইও ব্যবহার করা হচ্ছে এবং পাশাপাশি এই নদী ধলেশ্বরী নদীতে ট্রলারের মাধ্যমে কিন্তু জনগণ পারাপার হচ্ছে, এতে করে চরম ভোগান্তিতে পড়েছে। তো আমরা কথা বলেছি নির্বাহী যে প্রকৌশলী রয়েছেন এলজিডির, তার সাথে তিনি জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজটি সম্পন্ন করে তারা জনগণের জন্য চলাচলের সুবিধার জন্য তারা কাজ সম্পন্ন করবেন বলে তারা তাগিদ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। তো তবে তাদের যে প্রতিনিধি রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে কাজ তারা করছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কাজ সম্পন্ন করে তারা জনগণের জন্য উন্মুক্ত করে দিবেন। তবে স্থানীয় জনগণের যে দাবি যে যেভাবে কাজ চলছে, ধীরগতিতে কাজ চলছে, এতে করে আরো 6 মাস লাগবে না 1 বছর লাগবে তার কোনো হিসাব নেই বলে জনগণের দাবি করেছেন। তো জনগণের দাবি যে অতি দ্রুত যেন ব্রিজটি সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পেসারকান্দা ঘিওর উপজেলার পেসারকান্দা সেতুর সর্বশেষ খবর। আব্দুল আলিম, আপনাকে ধন্যবাদ।
সাভারে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে হুমকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ভোগান্তি নিরসনে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখেছেন কিনা জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি আপনাকে বলি যে সাভারে নির্দিষ্ট কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকায় কিন্তু সাভারের যে সমস্ত কলকারখানা এবং বাসাবাড়ির যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু নদী, খাল, বিল এবং সড়কের একদম যে মহাসড়ক আছে তার ফুটপাতে কিন্তু ফেলা হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে একদম ঢাকার যে মহাসড়কে কিন্তু বজ্র ফেলা হয়েছে, যে কারণে এখানে যারা পরিবহন যাত্রী রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে বাসাবাড়ির যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা এনে ফেলছেন এবং যারা ময়লার গাড়িগুলো নিয়ে আসছেন এবং এই ময়লাগুলো এখানে ফেলছেন। আমরা কয়েকজন পথচারীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে প্রতিনিয়ত যেহেতু তাদেরকে এই সড়কটা ব্যবহার করতে হয়, তারা এই সড়কটা যখন ব্যবহার করেন তখন হাত দিয়ে নাক চেপে কিন্তু তাদেরকে এই পথটা পাড়ি দিতে হয়। এবং আমরা একটু দেখাচ্ছি যে কয়েকজন যাত্রী পথচারী যাচ্ছেন এদিকে। ভাই, একটু আপনাদের সাথে কথা বলি। এই যে এই সড়ক ব্যবহার করতে গিয়ে আপনাদের কি সমস্যা? আমাদের এই যে বায়ু দূষণ হইতেছে, পরিবেশ দূষণ, চলাচলে বিঘ্ন ঘটে, তারপরে মশা মাছির উত্তাপ বাইরে গেছে। অনেকদিন যাবত এখানে ময়লা ফেলতেছে কিছু অসাধু ব্যবসায়ী, এখানে ময়লার ব্যবসা করে এইখানে ময়লাগুলো ফেলে ওনারা চলে যাইতেছে। যেমনটি শুনছিলেন, আমরা কিছুক্ষণ আগে এছাড়া কথা বলেছিলাম সাভারের যিনি ইউনো রয়েছেন তার সাথে। তিনি যেমনটি বলেছেন যে রাস্তার পাশে এবং যত্রতত্র যেন এই সমস্ত ময়লাগুলো না ফেলা হয় সেই দিকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্দেশনা টাঙিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি পারে এটিকে রুখতে। এছাড়া তিনি বলছেন যে স্থায়ী একটি ডাম্পিং ব্যবস্থার জন্য তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর আবেদন করেছেন। সেটি পাশ হলেই কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু এই ডাম্পিং ব্যবস্থা করা হবে, তখন কিন্তু আর যত্রতত্র এইভাবে হয়তো ময়লা ফেলবেন না। তো ইশরাত, এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। দেওয়ান ইমন, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহে 5 মাস আগে 13,50,000 টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড নির্মিত নতুন ব্রিজটি ভেঙে 1,60,00,000 টাকায় আরেকটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, নতুন ব্রিজ ভেঙে আরো একটি নতুন ব্রিজ করার মানে কারণ কি এবং অর্থের অপচয় নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, এলাকাবাসী? ইশাত, আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি আসলে বর্তমানে বিগত কয়েকদিন ধরে ঝিনাইদহের আলোচিত একটি ব্রিজ। তার কারণ হচ্ছে ব্রিজটি গত 5 মাস আগেই নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন সম্প্রতি আবার অন্য আরেকটি দপ্তর জনপথ বিভাগ কিন্তু বলছে এই ব্রিজটি ভেঙে ফেলে নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে এবং সেই ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,60,00,000 টাকা। এবং আমার পেছনে যে ব্রিজটি এখন বিদ্যমান এই ব্রিজটির ব্যয় করা হয়েছিল 13,50,000 টাকা ব্যয়। কিন্তু এই এত টাকা ব্যয় করার পরেই আবার নতুন করে ব্রিজটি ভেঙে ফেলে আবার নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের কিন্তু উত্তেজনা কাজ করছে এবং তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন যে এই ব্রিজটি নির্মাণ করার আসলে কেন প্রয়োজন হয়ে পড়েছিল। আমি যদি স্থানীয় আমার পাশে কয়েকজন আছে, আমরা যদি তাদের সাথে একটু কথা বলে আসলে ব্রিজটি নিয়ে তাদের ভিতরে আসলে কি প্রতিকার বা কি বলতে চাচ্ছেন তারা ব্রিজটি আসলে ব্রিজটি নিয়ে সমস্যাটা কি? আপনার সমস্যা এই ব্রিজে আজ থেকে 4-5 মাস আগে এই ব্রিজটা 13,50,000 টাকা বাজেট পানি উন্নয়ন বোর্ডের এবং সেই 13,50,000 টাকা যে কামটা ব্রিজই করে থেকে গিয়েছে, এই ব্রিজের নিচের সব বেসটা সব হচ্ছে গিয়ে সেই পুরাতন বেসই আছে, অর্থাৎ খালি উপরে খালি হচ্ছে গিয়ে ছাদটা উপরে হচ্ছে গিয়ে নতুন করে গিয়েছে। কিন্তু 13,50,000 টাকা বাজেট এই ব্রিজে সর্বোচ্চ আমার মনে হয় 3 থেকে 4 লাখ টাকা খরচ করে গিয়েছে, আর কোনো কাজ এরা দেখাতে পারেনি। এই ব্রিজটা আমরা এখন আবার শুনছি সরকার থেকে বাজেট 1,60,00,000 টাকা বাজেট। তাহলে আজকে সরকারের টাকা মানেই তো জনগণের টাকা, তাহলে এই যে সরকারের এই ব্রিজটা যখন পানি উন্নয়ন বোর্ড হচ্ছে গিয়ে 13,50,000 টাকা খরচ করে ব্রিজটা যখন। সবুজ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।